পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন খেলার ঈদের আনন্দে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি কনক মাহমুদ। দর্শক সবাইকে শুরুতেই ঈদ মোবারক। আপনারা জানেন যে প্রতি বছর দুটো ঈদ আমাদের পরিবারের জন্য আমাদের জীবনে আনন্দ নিয়ে আসে, তবে এই ঈদের বাইরে কিন্তু আরও কিছু ঘটনা থাকে যেটা কিনা আমাদেরকে ওই ঈদের আনন্দের মতোই একটা আবহ এনে দেয়, একটা আমেজ এনে দেয়। বলছিলাম নারী ফুটবলের কথা। নারী ফুটবলার তারা পুরুষ ফুটবলারদের থেকে একটু আলাদা। কিভাবে? কারণ পুরুষ ফুটবলাররা ওইভাবে কিন্তু সাফল্য কালে ভদ্রে খুব একটা যে পান এমনটাও না। তাদের আনন্দ যে আমরা ভাগাভাগি করে নিতে পারি, আমরা সেগুলো নিয়ে উদযাপন করতে পারি এমনটা না। তবে নারী ফুটবলাররা কিন্তু এই ক্ষেত্রে একেবারে আলাদা। কদিন বাদেই তারা যত দক্ষিণ এশিয়ান টুর্নামেন্টগুলো আছে সেখানে চ্যাম্পিয়ন হচ্ছে, এমনকি সাফের যে মেইন টুর্নামেন্ট সেটাতেও চ্যাম্পিয়ন হয়েছে। আর এই আনন্দগুলো নিয়েই কিন্তু আমরা উদযাপন করি, আমরা দেশের মানুষরা একাত্ম হয়ে সেই উদযাপনটা করে থাকি। এর আগে আমরা দেখেছি ঢাকা রাস্তায় আমরা সবাই সেই নারী ফুটবলারদের বরণ করে নিয়েছি, এবং সেই নারী ফুটবলাররা যতগুলো বয়সভিত্তিক আয়োজন আছে সাফের, সেগুলো কিন্তু তারা চ্যাম্পিয়ন হচ্ছে। তারা ভারত এবং নেপাল, শ্রীলঙ্কা এই দলগুলোকে একেবারে বলে কয়ে হারাচ্ছে, আর সেই শ্রেষ্ঠত্বগুলো নিয়ে আসছে সেই নারী ফুটবলারদেরকে নিয়েই কিন্তু আমাদের আজকের ঈদের বিশেষ আয়োজন। আর আজকে আমাদের এই আয়োজনে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের অনূর্ধ্ব 16 সাফ জয়ী, সম্প্রতি তিনি অনূর্ধ্ব 16 সাফ জিতেছেন সেই দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস, এবং তার পাশে যিনি আছেন তিনি সুরভি আকন্দ প্রীতি। তিনি অনূর্ধ্ব 16 সাফের সেরা ফুটবলার ছিলেন। এই টুর্নামেন্টে তিনি 5টি গোল করেছেন। এবং আমার একেবারে ডানে যিনি আছেন তিনি আফিদা খন্দকার। তিনি এই অনূর্ধ্ব 16 সাফের আগে যে অনূর্ধ্ব 19 নারী সাফ হয়েছিল সেই অনূর্ধ্ব 19 নারী সাফ জয়ী দলের অধিনায়ক ছিলেন। আপনাদের তিনজনকেই ঈদের শুভেচ্ছা, এবং একই সাথে ধন্যবাদ আমাদের এই স্টুডিওতে আসার জন্য, আজকে বিশেষ দিনে আমাদেরকে সময় দেওয়ার জন্য। শুরুতেই একটু কথা বলতে চাচ্ছিলাম আফিদা খন্দকারের সাথে। আফিদা, আপনি অনূর্ধ্ব 19 সাফের চ্যাম্পিয়ন হয়েছেন, এবং তারপরে লাইফে অনেক চেঞ্জ এসেছে। তো ওই গত বছরে যে ঈদটা ছিল আর এই বছরের ঈদটা, দুইটাই নিশ্চয়ই আলাদা। মানে এই ঈদটা নিশ্চয়ই একটা মানে ঈদের থেকে অনেক বেশি কিছু মনে হচ্ছে নাকি? সবচেয়ে বেশি পরিবর্তন আসছে যেটা হচ্ছে ক্যাপ্টেন বলে ডাকে সবাই আমাকে, এটা আগে ছিল না। এখন এই জিনিসটা বেশি পরিবর্তন আসছে যে সবাই ক্যাপ্টেন কেমন আছো, ঈদ মুবারক এভাবে বলতেছে। এই জিনিসটা খুব ভালো লাগে। মানে একটা ক্যাপ্টেন ফিল আসে। তখন কি মনে হয় যে না, মানে আমার ঈদটা আগেই হয়ে গিয়েছে, মানে আমি সাফ জিতেছি, কিংবা সবাই একটা সম্মান করছে, সবাই ভালোবাসছে, সবার আগ্রহের কেন্দ্রে আমি, এমনটা কি কখনো মনে হয় কিনা যে না আমার ঈদ তো ভাই 1-2 মাস আগেই শুরু হয়ে গিয়েছে? হ্যাঁ, যেদিন হচ্ছে আন্ডার 19 আমরা চ্যাম্পিয়ন হই যৌথভাবে, ওই দিনই হচ্ছে ঈদের আনন্দর চেয়ে বেশি আনন্দ লেগেছিল ওই দিনই। ঈদটা তো পরে ছিল, কিন্তু ওই দিন অনেক খুশি হয়েছিলাম। আচ্ছা, ক্যাপ্টেনের প্রসঙ্গ যদি বলতে হয়, অর্পিতা বিশ্বাস আপনিও তো ক্যাপ্টেন। মানে যখন আপনারা সবাই কিন্তু একই ক্যাম্পে থাকেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনে, সেখানে মানে ক্যাপ্টেনে কোনো খুনসুটি চলে কিনা? মানে সে সিনিয়র টিমের ক্যাপ্টেন, আপনি আন্ডার 16 টিমের ক্যাপ্টেন, মানে এরকম কোনো কিছু হয় কিনা যে না আমিও তো ক্যাপ্টেন, তাহলে আমাকে কেন কেউ ক্যাপ্টেন বলে না? কিংবা সে বললো যে কেন তোমরা ওকে ক্যাপ্টেন ডাকছো, আমাকেও ক্যাপ্টেন ডাকো, এরকম কিছু হয় কিনা? না, এরকম হয় না। যেরকম হচ্ছে উনি হচ্ছে আন্ডার 19-এর ক্যাপ্টেন, তো ওনাদের বয়সে যারা তারা সবাই ওনাদের ক্যাপ্টেন বলে, সেই রকম আমাদের 16-এর সবাই এরকম মানে ক্যাপ্টেন বলে। আচ্ছা, অর্পিতা বিশ্বাস, আপনি সম্প্রতি আন্ডার 16 চ্যাম্পিয়ন হয়েছেন, নেপাল থেকে ফিরেছেন ট্রফিটা নিয়ে। সবাই কিন্তু বেশ উৎসাহের সাথেই আপনাদেরকে স্বাগত জানিয়েছে। একটা মাতামাতি ছিল আপনাদেরকে নিয়ে, মানে সেই স্মৃতিটাকে কি বলবেন? আপনি প্রথমবার মতো ক্যাপ্টেন এবং আপনার দলকে আপনি চ্যাম্পিয়ন করেছেন, মানে ঈদের আনন্দটা কি তখন মনে হয় যে না ঈদের আনন্দটা আমার আরও আগে শুরু হয়েছে, যে আফিদার ক্ষেত্রে যেটা হয়েছে? হ্যাঁ, অবশ্যই। কারণ অনেক সময় হচ্ছে ঈদেতে আমরা হচ্ছে বাসায় যাইতে পারি না, সবাই একসঙ্গে থাকি, এখানেই হচ্ছে সবার সঙ্গে কাটাইতে হয়। অনেক সময় হচ্ছে অনেক আনন্দ হয়, যেরকম যেদিন হচ্ছে আমরা বাংলাদেশে আসছি নেপাল থেকে, সেই দিনের দিনটাও হচ্ছে আমাদের কাছে আসলে ঈদের দিনটাই মনে হয়েছে। আচ্ছা, আমি একটু সুরভি আকন্দ প্রীতির কাছে যেতে যাচ্ছিলাম। সুরভি আকন্দ প্রীতি, আপনি মানে এত সুন্দর গোল করতে পারেন, এই সাফের আগে কি জানতেন যে আমিও গোল করতে পারি? না মেসি রোনালদো ওদের মতো আমিও গোল করতে পারি, এইরকম গোল আমি চাইলে করতে পারবো, এই বিশ্বাসটা কি এখন আপনার মধ্যে আছে কিনা? আপনি সাফে 5টি গোল করেছেন, সবাই আপনার প্রশংসা করেছে কিন্তু খেলা দেখে। 2022 সালে
হচ্ছে আন্ডার 15 খেলছি, ওইখানেও আমার গোল ছিল 9টা। ওই টুর্নামেন্টে সেরা খেলোয়াড় সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পাইছি। তো ওইরকমই নেপাল থেকেও সেরা খেলোয়াড়ের পুরস্কার পাইছি। তো আনন্দ লাগতেছে। আচ্ছা, ঈদের দিনটা যদি জিজ্ঞেস করি আফিদা, ঈদের সময়টা পরিবার থেকে বলতে গেলে সারা বছর দূরে থাকতে হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আপনাদেরকে খুব নিবিড় একটা প্রশিক্ষণের মধ্যে থাকতে হয়, প্রতিদিনই খুব ইন্টেন্স ট্রেনিং থাকে। তার মধ্যে যখন ঈদের সময়টা আসে তখন একটা খুশি লাগে না যে না আমি ছুটি পাবো, ছুটি পাচ্ছি, পরিবারের সাথে যাচ্ছি? ঈদের কোনো স্মৃতি কি আপনার মনে পড়ে কিনা পরিবারের সাথে? ঈদ বেশিরভাগ ঈদে আমরা ফেডারেশনে কাটাইছি, কুরবানি ঈদগুলো বিশেষ করে। তো রোজার ঈদ যখন আসে আমরা সবাই অপেক্ষা করি যে কবে 26-27 রোজা আসবে, ওই সময় আমাদের ছুটি দিবে। তো মাঝে মধ্যে রোজার ঈদও আমরা এখানে কাটাই। তো আমরা আগে থেকেই ভেবে রাখি যে কিরণ ম্যাডাম আমাদের সাথে উপরে কথা বলতে যায়, তো উনি একটা সংবাদ দিবে যে আমরা ছুটি পাবো কি পাবো না। আমরা এটা নিয়ে সবাই রুমের মধ্যে আলোচনা করি যে ম্যাডাম এসে কি বলবে, আমাদের ছুটি দিবে কি দিবে না, সামনে খেলার জন্য কি ছুটি নাও দিতে পারে। তো এইগুলা নিয়ে আমরা সবাই খুব আলোচনা করি। অবশেষে গিয়ে দেখি যে ছুটি দেয় 4-5 দিনের জন্য, আবার নাও দেয়। তখন মন খারাপ হয়ে যায় সবার যে ছুটি দিল না, বাসায় যাইতে পারতেছি না। তো এরকম হয়। এখন সামনে এপ্রিলে হয়তো খেলা থাকতে পারে, তো ওটার জন্য সবাই আমরা খুবই চিন্তিত যে খেলার পরে ছুটি দিবে কিনা। ঈদ তো 12-13 তারিখের দিকে, তো ছুটি দিবে কিনা। তো এটা নিয়ে আমরা সবাই খুবই চিন্তিত আছি এখনো। এমনি পরিবার থেকে তো খোঁজ খবর নেয় যে কবে আসবি মা, কবে? হ্যাঁ, বাসায় যখনই ফোন করি তখনই সবাই বলে যে ছুটি দিবে কিনা ঈদে। এর আগে কুরবানি ঈদে তো ছুটিতে যেতে পারি নাই, নেপালের সাথে খেলা ছিল ফ্রেন্ডলি ম্যাচ। তো এই জন্য সবাই সবাই জিজ্ঞেস করে যে ছুটি দিবে, এমনভাবে জিজ্ঞেস করে তাদেরও মন খারাপ হয়ে যায় যে ছুটি না, যখন বলি যে দিবে না তখন সবাই মন খারাপ করে। আচ্ছা, আফিদারা তো এই সিচুয়েশনটা কিন্তু গত 2-3 বছর সম্ভবত দেখে আসছে। অর্পিতা, আপনারা তো নতুন, ওদের থেকে বয়স কম। যখন এই ছুটি ছাটার বিষয়গুলো আসে, যখন উৎসবের বিষয়গুলো আসে, অর্পিতা আপনার যারা কলিগরা আছেন, আপনার যারা সতীর্থরা আছেন, তারা যখন ঈদের আনন্দটা করে তখন আপনি তাদের সাথে কীভাবে মিশে যান? তখন মনে হয় যে না ঈদটা তো আমার, ওই যে যখন একটা কথা আসে ধর্ম যার যার উৎসব সবার, তখন কি মনে হয় যে না ঈদ তো আমারও নাকি, এমনটা কি মনে হয়? হ্যাঁ, মনে হয়। আরও মনে হয় যে ওদের থেকে আমরাই বেশি আনন্দ করতেছি, যে ছুটি দিবে, ঈদের আনন্দ। আর যখন বাসায় যাই তখন ওদেরকে মিস করি, যে আজকে যদি ওদের সঙ্গে থাকতাম তাহলে হয়তো বা অন্যরকম একটা মজায় কাটতো। তখন বাসায় গেলে সবাই ফোন দিয়ে বলে যে ঈদ মোবারক, ঈদ মোবারক। তখন আরও মনে হয় যে যদি একসঙ্গে থাকতাম তখন মনে হয় দিনটা আরও ভালো কাটতো। বাসায় গেলেও মনে হয় যে মা বাবা। প্রীতি, আপনি বয়স একেবারেই কম, এই বাফুফের দলে এসেছেন, বাফুফের ক্যাম্পে আছেন। এইখানে আমরা ঈদের ব্যাপারে বলতে পারি, তারপর অনেক সময় বাবা মা তো অনেক মা অনেক মজার খাবার বানান, সেটা আমরা খেতে পারি না। তো ঈদ উপলক্ষে এমন কোনো খাবার আছে যে আমি ঈদে এই খাবারটা খেতে পছন্দ করি, আমি খাই, আমি মাকে বলি যে এটা খাবো, এরকম? ঈদে আমার ফেভারিট খাবার নুডলস আর সেমাই রান্না করে, তো ওইটা খুব ভালো লাগে বাসার মায়ের হাতের। আর এমনি ঈদে থাকে তো আত্মীয় স্বজনের সাথে কোথাও ঘুরতে যাওয়া, এমন কোনো কি জায়গা আছে না এখানে বন্ধু বান্ধবদের সাথে আমি ঘুরতে চলে যাই, কিংবা আপনার বাড়ি তো ময়মনসিংহ, কোনো জায়গা কি আছে না আমি ঘুরতে যাই, কিংবা অমুক ফ্রেন্ডের সাথে যাই, কিংবা পরিবারের এই মানুষটার সাথে যেতে পছন্দ করি? রোজা ঈদে বেড়ানো বেশি মজা হয়, কারণ বিকেলবেলা আমি ভাইয়ের সাথে যাই, নানুর বাসায় যাই। প্রায় ঈদ আসলে কিন্তু নানুর বাসায় বেশি যাওয়া হয় আমার যাই ভাইয়ের সাথে, আর ভাইয়ের সাথে ঘুরতে খুব ভালো লাগে আমার। আচ্ছা আফিদা, আপনারা যখন ক্যাম্পে আসেন, আপনারাও ছোট ছিলেন, আপনারাও একটা ডিসিপ্লিন লাইফ ক্যাম্পে, সময় মতো ওঠা, সময় মতো খাওয়া, সময় মতো ট্রেনিং, সময় মতো ঘুম। যখন ঈদের টাইমটা আসে আপনারা নিজেরাও বললেন যে আপনারা একটা উৎকণ্ঠার মধ্যে থাকেন, কখন ছুটি পাবো, কখন পরিবারের মানুষদের সাথে দেখা হবে। আপনার সিনিয়ররাও তো একসময় আপনাদেরকে বুঝিয়েছেন যে না এই জায়গার সিস্টেমটা এইরকম। এখন আপনার যারা জুনিয়র, তাদের সাথে আপনার ইন্টারাকশনটা কীরকম হয়? যখন হয় না ও আন্ডার-16 টিমের প্লেয়ার, এরকম তো নিশ্চয়ই না, তখন তাদেরকে তো নিশ্চয়ই বোঝাতে হয়। তখন কতটা কঠিন কাজ মনে হয় নিজের কাছে যে না ওদেরকে বোঝানো, কারণ একই উৎকণ্ঠার মধ্যে আমিও আছি?
কারণ ওদেরকে এটা বলা হয় যে হচ্ছে কিছু পাইতে গেলে স্যাক্রিফাইস করতে হবে। এখন তোমরা সাফল্য পাচ্ছ, এটার পিছনে তোমাদের স্যাক্রিফাইস আছে বিধায় তোমরা পাচ্ছ। বাবা মাকে ছেড়ে আমরা সবাই ঈদ পার্বণ বলেন সব মানে যত অনুষ্ঠান যায়, বিয়ে, তারপরে সব কিছুই কিন্তু আমরা স্যাক্রিফাইস করি, যাই না বাসায়। এই জন্য হচ্ছে স্যাক্রিফাইস করতে বলি ওদেরকে, কারণ কিছু পাইতে গেলে স্যাক্রিফাইস করতে হবে। আচ্ছা, বাবা মার প্রসঙ্গে যদি আসি, আমি একটু জানতে চাচ্ছিলাম অর্পিতা বিশ্বাসের কাছে। অর্পিতা বিশ্বাস, আপনার ফুটবলের পথ চলাটা শুরু হলো কিভাবে, আপনি কিভাবে জাতীয় দলে আসলেন, আর এখানে আসলে বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী তাদের সমর্থন কতটুকু ছিল? ফার্স্টে হচ্ছে আমার বাবা মা সবসময় হচ্ছে আমাকে সাপোর্ট করছে এবং আশেপাশের লোকজনও কখনো খারাপ কমেন্ট করে নাই, সবাই আমার পাশেই ছিল। আর আসার শুরুটা হচ্ছে আমাদের হচ্ছে স্যারের জন্য। আমাদের স্যারই হচ্ছে খেলাধুলা শেখাইতো। ওনাদের হচ্ছে ফার্স্টে হচ্ছে বঙ্গমাতা খেলা হয় স্কুল থেকে, প্রাইমারি স্কুল থেকে, তো তখনই হচ্ছে আমাদেরকে খেলা শেখাইতো। তো তখন আসলে ভাবনা ছিল না যে এত দূরে আসতে পারবো কি পারবো না, তো ভাবতাম শুধু এমনি খেলতেছি, জাস্ট হচ্ছে মজা করতাম। তারপর থেকে হচ্ছে আন্ডার যে 12, 14 ওইগুলা খেলতে খেলতে হচ্ছে তখন একটু ভালো খেলা খেলতাম। তখন হচ্ছে স্যার বলছে যে হচ্ছে খেলা চালাই যাও। পরে স্যারই হচ্ছে সব কিছু করতো, আমরা হচ্ছে খেলার প্রতি এত ইয়েও ছিল না। স্যারই হচ্ছে বাড়ি থেকে ডেকে ডেকে নিয়ে আসতো যে খেলতে চলো খেলতে চলো। তারপরে স্যাররাই নিয়ে যাইতো অনেক জায়গায়, জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে। ওনাদের মাধ্যমে হচ্ছে আমরা হচ্ছে ন্যাশনাল অনূর্ধ্ব মানে 12 ক্যাম্পে হচ্ছে চান্স পাই। তারপর যখন আপনি বাফুফে থেকে ডাক পেলেন মানে বয়সভিত্তিক দলের জন্য, এবং আপনি ক্যাপ্টেনও হয়ে গেলেন, তখন মানে আপনার ফ্যামিলির সবার প্রতিক্রিয়া কী ছিল? মানে তারাও নিশ্চয়ই খুব গর্বিত যে না, আমার মেয়ে অধিনায়ক, আমার মেয়ে কিন্তু ক্যাপ্টেন হয়ে চ্যাম্পিয়ন হয়েছে এবারে টুর্নামেন্টে, আন্ডার 16 টুর্নামেন্টে। তাদের প্রতিক্রিয়াটা কি? তারা আসলে অনেক খুশি, কারণ মা বাবাও ভাবতে পারে নাই যে আজকে হচ্ছে এই পর্যায়ে আসতে পারবো। আর তারপরেও আবার ক্যাপ্টেনশিপ পাইছি, তো সবাই অনেক খুশি হয়েছে। সবাই অনেক খুশি। প্রীতি, আপনার ক্ষেত্রে কি মানে আপনি যখন খেলেছেন তখনও কি মনে হয়েছে না আমি একসময় মানে ন্যাশনাল টিমে খেলবো কিংবা বয়সভিত্তিক দলে খেলবো, দেশকে রিপ্রেজেন্ট করব, গোল করব এতগুলো, কখন এরকম মনে হয়েছে? যখন আমি খেলা শুরু করছি তখন জানতাম না ন্যাশনাল টিম আছে, মেয়েরা ফুটবল খেলে, তখন সেটাও জানতাম না। পাড়া ছেলেদের সাথে মাঠে খেলতাম। তারপর হচ্ছে বঙ্গমাতা খেলছি 2018 সালে। তারপর 19 সালে ইউনিসেফের ক্যাম্প হয় যশোর, ওইখানে ক্যাম্প করি। তারপর হচ্ছে আমাদের আন্ডার 15 খেলার জন্য 21 সালে ঢাকায় ডাকে বাফুফে ভবনে, ওইখানে ট্রায়াল হয় 2 বার। 2 ট্রায়ালেই আমি টিকি। অর্পিতাও ছিল, ওই ট্রায়ালে অর্পিতাও ছিল, আমরা একই সাথে ছিলাম হচ্ছে। তারপর 22 সালে আন্ডার 15 খেলছি। আর হচ্ছে ফ্যামিলি সাপোর্ট আমি পুরোটাই পাইছি। আমার ভাই, আমার মা, আমার বাবা খুব সাপোর্ট করছে, খুব সাপোর্ট করেছে। যাক, মানে এটাই শুনতে ভালো লাগে যে না, এখন আমরা আসলে খুব ইতিবাচক হিসেবে দেখছি এবং একটা সম্ভাবনাময় খেলা দেশের। আমি আফিদার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে জিনিসটা সেমই, যে আপনি যখন এলেন তখন বয়সভিত্তিকের প্রত্যেকটা দলের ধাপ পার হয়ে কিন্তু আজকে এই পর্যায়ে গিয়েছেন, সামনে আরও অনেক পথ রয়েছে, জাতীয় দলেও খেলতে হবে আপনাকে। একটা জিনিস যে যখন শুরুটা হয়েছিল, শুরুটা কিভাবে হয়েছিল ফুটবলে আপনার, এবং ন্যাশনাল টিমে যখন ডাক পেলেন, পরিবারের সবার প্রতিক্রিয়া কী ছিল? আমার বাবার স্বপ্ন ছিল যে ন্যাশনাল টিমে খেলার, কিন্তু সে খেলতে পারে নাই দেখে হচ্ছে তার। আপনার বাবাও ফুটবল খেলতেন? হ্যাঁ, আমার বাবা ফুটবল খেলতেন। তার ইচ্ছা ছিল সাতক্ষীরা জেলা দলে খেলেছেন? সাতক্ষীরা জেলা দলে, খুলনা বিভাগীয় দলে খেলছে। তো যখন জাতীয় দলের বাছাই পর্বে এসে তখন বাদ পড়ে গেছে, খেলতে পারে নাই। তখন তার আক্ষেপ ছিল যে আমি খেলতে পারি নাই, আমার যে সন্তান হবে, ছেলে হোক মেয়ে হোক, আমি তাদেরকে খেলা শেখাবো। আর আমাদের ওখানকার সাবিনা আপু, মাসুর আপু, তারা তখন খেলতো, মাঠে যাইতো। তো আমার বাবা আরও তাদের দেখে হচ্ছে ইচ্ছা জাগছে যে আমার মেয়েদের এখন খেলা শেখায়। তখন আমি ক্লাস 2তে পড়ি, যখন আমি খেলা শুরু করি। তো বাবা মাঠে নিয়ে যাইতো, একটু একটু বলে লাথি মারা শেখাইতো। আস্তে আস্তে এরকম করতে করতে ফুটবল খেলা শেখা। আমার বড় বোন আর আমি দুজন একসাথে ফুটবল খেলা শিখছি। ভাগ্যক্রমে সে এখন বক্সার, আমি ফুটবলার। তো বাবার হাত ধরেই আসা, বাবা মার ফুল সাপোর্ট ছিল। পরিবারের অনেকে অনেক কথা বলতো বাবা মাকে যে কেন ফুটবল খেলা শেখাচ্ছ মেয়েদের। তো বাবা মা এগুলো কথা কানে নেয়নি, কিন্তু বাবা মার জন্য আজকে এত দূর আসতে পারছি। আচ্ছা, এখন যদি বলা হয় যে এই ফুটবলে নিজেকে ভবিষ্যতে কোথায় দেখতে চান, আপনি ইন্টারে পড়ছেন,
যদি আপনাকে প্রশ্ন করা হয় যে ফুটবলটাকেই ক্যারিয়ার করবেন নাকি পড়াশোনা শেষ করে আসলে একটা ভালো ক্যারিয়ারের খোঁজে যাবেন, তাহলে কোনটা বেছে নেবেন? দুইটা একসাথেই কাজে লাগানোর ইচ্ছা আছে আমার। পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছি, বিকেএসপির সার্টিফিকেটও থাকবে, বিকেএসপির স্টুডেন্ট আমি, তারপর ফেডারেশনেরও সাপোর্ট থাকবে। দুইটা মিলে হচ্ছে ভালো কিছু করার ইচ্ছা আছে ভবিষ্যতে। আচ্ছা, অর্পিতারও কি তাই? মানে অর্পিতা পুরোটাই কি মানে ফুটবল নিয়ে চিন্তা করছেন নাকি পড়াশোনাও? প্রান্তপুর মতো আমিও বিকেএসপির স্টুডেন্ট, তো হচ্ছে 12 পাস করলে বিকেএসপি থেকে একটা যে সার্টিফিকেট দেয় ওটা দিয়ে ভালো জব করাও যায়, আবার ন্যাশনাল টিম থেকেও সাপোর্ট থাকে, তো দুইটার। প্রীতি, মানে ফুটবল ছাড়া কি আর অন্য কোনো চিন্তা আছে নাকি? জি আছে, পড়াশোনা চালিয়ে যাব। পড়াশোনা থাকলে তো অনেক ভালো, সব দিক দিয়ে সবসময় তো আর ফুটবল খেলে যেতে পারবো না, পড়াশোনাটাই লাস্টে থেকে যাবে। মানে এটা হচ্ছে যে সবচেয়ে বড় ব্যাপার যে না, পড়াশোনাটাকে পাশাপাশি চালাতে হবে এবং দেশকে যে রিপ্রেজেন্ট করার যে ব্যাপারটা সেটাও রাখতে হবে আমাদেরকে। দর্শক, আমরা কথা বলছিলাম তিনজন নারী ফুটবলের সাথে যারা সাফে বয়সভিত্তিক টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে, ভবিষ্যতে বাংলাদেশকে আরও সামনে নিয়ে যাবে। আমরা তাদের সাথে আরও কথা বলবো খেলার ঈদ আনন্দে। একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম ডিবিসি নিউজের ঈদের বিশেষ আয়োজন খেলার ঈদ আনন্দে। আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ এবং আমাদের সাথে আছেন 3 সাফ বয়সভিত্তিক টুর্নামেন্ট জয়ী বাংলাদেশি ফুটবলার। আমাদের সাথে আছেন অর্পিতা বিশ্বাস, অনূর্ধ্ব 16 সাফ জয়ী অধিনায়ক। তার সাথে আছেন অনূর্ধ্ব 16 সাফের সেরা ফুটবলার সুরভি আকন্দ প্রীতি, এবং একই সাথে আছেন আফিদা খন্দকার, যিনি অনূর্ধ্ব 19 সাফ জয়ী অধিনায়ক। আমরা কথা বলছিলাম তাদের ফুটবলে উঠে আসাটা, তাদের পরিবারের যে মনোভাব ছিল এবং ঈদে তাদের যেই মানে ব্যস্ততাগুলো থাকে পরিবারে, সেই ব্যস্ততাগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। আমরা একটু কথা বলতে চাই এই যে তারা যে সাফ জয় করলো, সেই সাফ জয়ের স্মৃতিগুলো নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি শুরুতে আফিদার কাছে যেতে চাচ্ছিলাম। আফিদা, আপনি যখন অনূর্ধ্ব 19 সাফ জয় করলেন দেশের মাটিতে, খুব মানে একটা উৎকণ্ঠাময় একটা পরিস্থিতি ছিল। ভারতের সাথে যৌথ চ্যাম্পিয়ন হতে হয়েছে, তবে সেই ফাইনালে অনেক কিছু হয়েছে। তবে একটা ব্যাপার, যখন আমরা সাফ চ্যাম্পিয়ন হই, মানে ওই টুর্নামেন্টে মানে দলগুলোকে হারানোর অনুভূতি কেমন ছিল? আর মানে আমরা যে মানে চ্যাম্পিয়ন হতে পারলাম না মানে এককভাবে, সেটার কোনো কষ্ট আছে কিনা আপনার মনে? সেরকম কোনো কষ্ট নাই আমাদের। হচ্ছে পুরা ছিল যে আমরা চ্যাম্পিয়ন হব। এখন আল্লাহ ভাগ্যে রাখছে যৌথ চ্যাম্পিয়ন, এটা তো আমরা বদলাইতে পারবো না। আমরা অনেক চেষ্টা করেছি, চেষ্টার ফল আমরা পেয়েছি, এটাই। তো এটা নিয়ে আক্ষেপ নাই, আমাদের কারোর আক্ষেপ নাই এটা নিয়ে। আচ্ছা, আন্ডার 16 সাফের ফাইনালটাও তো আপনার টাই ব্রেকে গেল, তখন কি মনে হলো যে না আফিদাদের মতো ঘটনা ঘটতে যাচ্ছে কিনা, এরকম কিছু, এরকমটা মনে হয়েছে কিনা অর্পিতা? হ্যাঁ, মনে হয়েছে, কারণ ফার্স্টেও হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে হচ্ছে আগে গ্রুপ পর্যায়ে হচ্ছে আপুরাও চ্যাম্পিয়ন মানে জিততে পারছে, পরে আবার আমাদেরটাও সেম হয়েছে যে আমরাও ইন্ডিয়ার সাথে ভালো রেজাল্ট করছি, ফাইনালে আবার আসছে। তো ইন্ডিয়াও আগে 19-এ গোল দিছে, আমাদেরকেও 16-এ হচ্ছে ইন্ডিয়া আগে গোল দিছে। পরে হচ্ছে প্রায় লাস্ট মিনিটে হচ্ছে সাগরিকা গোল করছে 90 মিনিটে, আর আমাদের হচ্ছে ইসেও মারিয়া হচ্ছে গোল করছে প্রায় লাস্টের দিকে। তখন যখন পেনাল্টি হয় তখনই মনে পড়ছে যে 19-এর মতো না এবার হয়। তো পরে যখন হচ্ছে পেনাল্টি হচ্ছে 5টা মারার দেয়, আর যখন মিস করে তখনই আসলে বুঝতে পারি যে হয়তো বা 11 জন পর্যন্ত যাবে না। এটা তো অবশ্যই, মানে এটা আপনাদের কৃতিত্ব যে ওই যে বলা হয় না, ভুল থেকে শিক্ষা নেওয়া হয়। বারবার বলা হয় যে আমরা ভুল থেকে শিক্ষা কম নেই, বাট আপনারা সেটা ভুল কিংবা অভিজ্ঞতা যাই বলেন না কেন, শিক্ষাটা নিয়েছেন। একটা জিনিস বাংলাদেশের কিরণ ম্যাডাম আপনাদের বলছিলেন আপনারা দেশে আসার পরে, যে বাংলাদেশ এখন সাউথ এশিয়ার নারীদের ফুটবলে রাজত্ব করছে, তারাই এখন সেরার সেরা। মানে যত বয়সভিত্তিক টুর্নামেন্ট বলেন, যে মেইন নারী সাফ যেটা, সেটার চ্যাম্পিয়নও কিন্তু এখন বাংলাদেশ। এই ফিলিংটা আসে কিনা যে না, আমরা এখন সাউথ এশিয়ার যতগুলো দেশ আছে তাদের মধ্যে সেরা, যেটা কিনা আপনার দেখেন ক্রিকেটেও নেই, হকিতেও নেই, পুরুষদের ফুটবলেও কিন্তু কেউ কখনো বলতে পারে না এইভাবে। এইটা ভালো লাগার একটা ব্যাপার কিনা আপনাদের জন্য, কারণ আপনারাই তো এই সাফল্য নিয়ে আসছেন। হ্যাঁ, খুবই ভালো লাগে যখন হচ্ছে বিশেষ করে তুলনা করে হচ্ছে ছেলেদের নিয়ে, যে ওরা আগাইতে পারতেছে না, ওদের থেকে মেয়েরা ভালো করতেছে। তারপরে কিরণ ম্যাডামও এখন সবাই হচ্ছে বলে যে যাদের সঙ্গেই দেখা হয় তারাই বলে যে মেয়েরা এখন ভালো করতেছে, তখন আসলে খুব ভালো লাগে। আচ্ছা, মানে আফিদা, আপনাদের ক্ষেত্রেও মানে সেম প্রশ্নটাই থাকে
যে বাংলাদেশের নারী ফুটবল যেভাবে এগিয়েছে আপনারাও কিন্তু তার একটা অংশ, আপনারা মানে বাংলাদেশের নারী ফুটবলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যখন দেখেন যে না ভারতের মতো পরাশক্তিও আমাদের কাছে হারে, তখনকার ফিলিংসটা কেমন থাকে? আমরা আজকে এতদূর আসতে পারছি শুধুমাত্র দুইটা ব্যক্তির জন্য। এক হচ্ছে আমাদের প্রেসিডেন্ট কাজী মোহাম্মদ সালাউদ্দিন স্যার, আর হচ্ছে আমাদের কিরণ ম্যাডাম। এই দুইজনের জন্য আজকে মহিলা ফুটবল এতদূর আসতে পেরেছে। তারা হচ্ছে বাফুফে ভবনের 4 তলায় হচ্ছে মহিলাদের যে ক্যাম্পটা রেখেছে দীর্ঘদিন ব্যাপী যে ক্যাম্পটা, এটার জন্য আজকে আমরা সফল হতে পারতেছি। নইলে খেলার 2-3 মাস আগে থেকে ক্যাম্প শুরু হলে অত প্রস্তুতিও নেওয়া যায় না ভালোভাবে। আমরা দীর্ঘদিন ধরে একসাথে সবাই ক্যাম্পে থাকতেইছি, আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হচ্ছে। খেলা নিয়ে আমরা কথা বলতে পারি যে আজকে মাঠে কি ভুল হয়েছে না হয়েছে এগুলো নিয়ে কথা বলতে পারি। তো এটার জন্য হচ্ছে কিরণ ম্যাডাম আর সালাউদ্দিন স্যারের বেশি কৃতিত্ব তাদেরই। তারা যদি এই উদ্যোগটা না নিত তাহলে আজকে হয়তো বাংলাদেশ মহিলা ফুটবল এতদূর আসতে পারতো না। আর সাইফুল বারী টিটু স্যার কিন্তু যিনি আপনাদের কোচ হিসেবে জয়েন করেছেন, এবং তিনি কিন্তু আপনাদেরকে নিয়ে শুরু যে কাজটা করেছেন, হাতে খুব কম সময় ছিল গোলাম রব্বানী ছোটন স্যার যাওয়ার পরে, ওই কম সময়ের মধ্যে উনি যে কাজটা করেছেন আসলে কি ধরনের পরিবর্তনটা এনেছিলেন আন্ডার-19 টিমটার সাথে আর কি? স্যার হচ্ছে টিটু স্যার, উনি আমাদেরকে বোঝার চেষ্টা করেছে প্রথমে যে আমরা, তিনি তো আগে হচ্ছে পুরুষদের সাথে কাজ করেছে লিগের ক্লাবগুলোর সাথে, তো মহিলা ফুটবলের সাথে তার কোনো তেমন ধারণা ছিল না। তো স্যার সবসময় বলে যে হচ্ছে আমি মেয়েদেরকে বোঝার চেষ্টা করছি, ওদের খেলার ধরন, ওদের ব্যবহার। স্যার আমাদেরকে মানায় নেওয়ার চেষ্টা করছে। স্যার বলে নাই যে স্যারের মতো করে আমাদেরকে মেনে নেওয়ার জন্য। স্যারের এই জিনিসটা ভালো লাগছে যে স্যার আমাদেরকে বোঝার চেষ্টা করছে আমরা কে কীভাবে খেলি, কারা খেলার ধরন কীরকম। তো স্যার এটার জন্যই আমার খুব ভালো লাগে যে স্যার আমাদেরকে বোঝার চেষ্টা করছে। আচ্ছা প্রীতি, আপনি তো মাঠে খেলেছেন, যতগুলো দলের মধ্যে খেলেছেন তাদের মধ্যে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ কাদের মনে হয়েছে? না এদেরকে আসলে হারানোটা কঠিন? ইন্ডিয়ার সাথে মানে যখন মাঠে খেলেছেন কেন মনে হয় ইন্ডিয়া? কারণ আমরা দেখি যে আবাহনী, মোহামেডান কিংবা আপনি ক্রিকেটে দেখেন ভারত পাকিস্তানের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা আছে। নারীদের ফুটবলে বলা হয় বাংলাদেশ আর ভারতের মধ্যে সেই প্রতিদ্বন্দ্বিতাটা দেখা যায়। আপনারা কি মাঠে এটা ফিল করতে পারেন কিনা যে না ওরা আসলে যেভাবে হোক আমাদেরকে জিততে দিবে না, এরকম কোনো কিছু মনে হয় কিনা? হ্যাঁ হয়, কারণ ওরা খুব হার্ড টিম আর আমরাও হার্ড টিম। আর হচ্ছে যখন ফাইনাল ম্যাচে আমরা তো 8 মিনিটে গোল খাই, তার হাফ টাইমের পর আমাদের কোচ বলে যে তোমরা তো এই ফুটবল খেলো না, কেন গ্রামের ক্যাপ জাম্পোরা ফুটবল খেলতেছো? আমি তো তোমাদের কাছ থেকে আরও ভালো কিছু আশা করি, আর আমি জানি তোমাদের, আমি বিশ্বাস করি যে তোমরা ভালো কিছু করবা। আর হচ্ছে তোমরা পাসিং ফুটবল খেলো না, তোমরা কেন জাম্বুরা মারতেছো? নিজেদের মধ্যে ভালো করে খেলা, তারপর অ্যাটাকে যাও, তারপর আমরা নিশ্চয়ই ভালো একটা ফলাফল পাইছি। আচ্ছা অর্পিতা, আপনিও মানে ইন্ডিয়ার সাথে যখন ফাইনালে নামার আগে মানে কিছু মনে হয় প্রেশার ছিল আপনার মেন্টালি নাকি? মানে এত মানে প্রতিদ্বন্দ্বিতা দেখা যায় মাঠে ইন্ডিয়ার সাথে, সেটা মানে মাঠের বাইরে, মাঠের মধ্যে কতটুকু ফিল করেন ইন্ডিয়ার সাথে এই লড়াইটা? কারণ এর আগেও এরপরেও তো আপনাদেরকে খেলতে হবে, সেই ইন্ডিয়ার সাথেই খেলতে হবে, এই ফুটবলারদের সাথেই খেলতে হচ্ছে। কেমন থাকে তখন মাঠে আপনাদের প্রতিদ্বন্দ্বিতাটা? ফার্স্ট থেকে হচ্ছে যখন ফাইনাল খেলা হয় তখন থেকে আগের থেকে হচ্ছে এক্সট্রা একটা মনে হয় যে প্রেশার, যে ফাইনাল খেলতে হবে। আর এবার হচ্ছে আলাদা একটা প্রেশার ছিল যে আমরা আগে ওদেরকে হারাইছি, ফাইনালেও আমাদেরকে হচ্ছে হারাইতে হবে। যখন মাঠে নামছি তখন সবাইরে বলে যে আমরা আগেই হচ্ছে ওদেরকে হারাইছি, কেন পারবো না, এবার যে নিয়ে যেমনি হোক ওদের থেকে হচ্ছে আমরা জিততে হবে। তো সবাই সেই কনফিডেন্স নিয়েই হচ্ছে খেলছি। আর আন্ডার-19 এর পরপরই তো সাফ আন্ডার-16টা হলো, মানে ওই প্রসঙ্গটা কেউ টানে কিনা যে আমাদেরকে তোমরা চ্যাম্পিয়ন হতে দাওনি, তবে এবার আমরা চ্যাম্পিয়ন হব, এরকম কেউ কিছু বলে কিনা এই ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে? না, ইন্ডিয়ার প্লেয়ারদের মধ্যে বলে না, তবে আমরাই বলি যে বাংলাদেশে যে যৌথ চ্যাম্পিয়ন হয়ে আসছে, টসের মাধ্যমে জিতছে, তো এবার আমরা এরকমটা মাঠে খেলে জিতবো, মাঠে খেলে আমরা জিতবো। আচ্ছা আফিদা, যদি আপনাকে বলা হয় যে ঈদে মানে বাড়ি যাবেন, বাড়ি যেয়ে আপনি মানে মজার খাবার আপনি যেটা বলবেন সেটা রান্না করে দেওয়া হবে, কি খেতে চাইবেন? ঈদের দিন বিশেষ করে কাস্টার্ড খেতে ভালো লাগে আমার, তো আম্মু সবসময় এটা বানায় আর আমার জন্য এক্সট্রাভাবে বানায় এটা। এমনি আত্মীয় স্বজনদের জন্য আলাদা রাখে, আমার জন্য আলাদা রাখে, আমি এটা একটু বেশি খাই তাই। আচ্ছা, আর এমনি মানে ঈদের কোনো প্রিয় পোশাক আছে কিনা যে না আমি
এটা পড়তে পছন্দ করি, ধরেন শাড়ি কিংবা কামিজ যাই হোক? আমি থ্রি পিস পরতে বেশি পছন্দ করি। ছোটবেলা থেকে আমার বাবা আমাকে থ্রি পিস পরায় মানুষ করছে। তো আমার বোন যখন 5-6-এ পড়ে আর আমি তখন 2-তে পড়ি এরকম। তো বাবা হচ্ছে দুই বোনের একই রকম ড্রেস বানায় দিত। আচ্ছা। ছোটবেলা থেকে আমরা দুই বোন একই রকম ড্রেস পরে বড় হয়েছি। তো আমি তো অনেক ছোট, তাও আমাকে থ্রি পিস পরাইতো। তো ওখান থেকে অভ্যাস হয়ে গেছে থ্রি পিস পরা আমার। আর কোথাও কি মানে ঘুরতে যাওয়ার কোনো মানে ইয়ে থাকে কিনা? ছুটি যদি না পাই তাহলে আমরা ফেডারেশনেই থাকি, একটু ঘুরতে যাই, ফেডারেশনের আশপাশে একটু ঘোরাঘুরি করি। বাসায় যখন যাই তখন বোনেরা আছে, চাচাতো ভাই বোন সবাই মিলে একসাথে একটু ঘুরতে যাই, একটু আত্মীয়দের বাসায় যাই। ভালো মানে লাগে। এতদিন পরে যান, অনেক সময় দেখা যায় যে প্রায় 6-7 মাস পরে যাচ্ছেন বাড়িতে, তখন মনে হয় না যে না মানে একটা মানে একটা গাড়ি নিয়ে বের হলাম মানে কিংবা একটা সাইকেল নিয়ে বের হলাম, পুরা এলাকাটা একবার দুইবার চক্কর মেরে আসি, নাকি এরকম কি মনে হয়? না, আমার এরকম মনে হয় না। ফেডারেশনে থাকতে থাকতে আমার একটা অভ্যাস হয়ে গেছে যে এক রুমের মধ্যে থাকতে থাকতে আচ্ছা। বাসায় গেলে আবার একই অবস্থায়, আমি রুমের ভেতর থেকে বেরই হয় না। আমার চাচাতো ভাই বোনরা আসে, বলো চলো ঘুরতে যাই, আমার বোন বলে যে ঘুরতে চলো, আমি বলি, না যাবো না, আমার ভালো লাগে না বাইরে যাইতে। আচ্ছা অর্পিতা, মানে আপনারা কি এই ঈদের ছুটিটাই নাকি মানে পূজার সময় ছুটি পান আলাদা করে? অনেক সময় যদি খেলা না থাকে তখন হচ্ছে ছুটি দেয়, আর খেলা থাকলে তো ছুটি দেয় না। না তাহলে এরকম মানে যখন উৎসব থাকে তখন মানে আমি এটাই প্রশ্ন করব যে আপনার প্রিয় খাবারটা কি, কি পড়তে বেশি পছন্দ করেন এবং কোথায় কোথায় যেতে বেশি পছন্দ করেন? থ্রি পিস পরতে ভালো লাগে। জি। আর হচ্ছে বাসায় গেলে হচ্ছে অনেক বোনরা আর ঈদে অথবা পূজায় তো সবাই ছুটিতে একসঙ্গে যখন হয় তখন সবাই মিলে হচ্ছে বলে যে চলো পার্কে ঘুরতে যাই, পরে সবাই মিলে পার্কে যাই, না হলে কারোর আত্মীয় বাড়ি যায়, বলে যে সবার বাড়ি চলো একদিন সবাই ঘুরে আসি, পরে এরকম। আচ্ছা, মানে আপনাদের কাছ থেকে আমি আপনাদের উৎসবের যে আয়োজনগুলো সেগুলো জানলাম। আরও কথা হবে, একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক আমাদের সাথেই থাকুন, খেলার ঈদের আনন্দে আর একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম ডিবিসি নিউজের ঈদ উল ফিতরের বিশেষ আয়োজন খেলার ঈদ আনন্দে। আপনাদের সাথে আছে আমি কনক মাহমুদ এবং আমাদের সাথে আছেন বয়সভিত্তিক সাফ জয়ী 3 ফুটবলার অর্পিতা বিশ্বাস, যিনি অনূর্ধ্ব-16 সাফ জয়ী দলের অধিনায়ক, সাথে আছেন সুরভি আকন্দ প্রীতি, তিনি অনূর্ধ্ব-16 সাফের সেরা ফুটবলার, এবং সাথে আছেন অনূর্ধ্ব-19 সাফ জয়ী দলের অধিনায়ক আমাদের আফিদা খন্দকার। আমরা আসলে মানে অনেক গল্পই তো করলাম, একটু বন্ধুবান্ধব নিয়ে জানতে চাই। আপনার তো নিশ্চয়ই গ্রামে অনেক বন্ধুবান্ধব আছে, যখন তাদের সাথে দেখা হয় কিংবা একসাথে একসময় স্কুলে পড়েছেন, তাদের সাথে যখন দেখা হয় আপনাদেরকে এত টিভিতে দেখায়, তখন তারা বলে না যে আরে তোমাকে তো আমরা টিভিতে দেখি, এরকম কিছু? সত্যি কথা বলতে আমার হচ্ছে ছোটবেলার কোনো ফ্রেন্ডের সাথে আমার দেখা হয় না। তাদের সাথে আমি ক্লাস 5-এ ভর্তি হই বিকেএসপিতে, তখন জি। থেকেই হচ্ছে তাদের থেকে আলাদা। এখন আমার আম্মু বলে যে তোর এই বান্ধবী তোর কথা বলতেছে, আমি বলছি কে, আমি তো চিনতে পারতেছি না। মানে আম্মু বলতেছে কি রে তুই চিনতে পারতেছিস না, একই সাথে পড়ছিস একই সাথে খেলছিস তোরা, না আমি চিনতে পারতেছি না। মানে তখন খুব আফসোস লাগে যে কেন আমি ওদেরকে চিনতে পারি না বা ওদের সাথে কেন আমার যোগাযোগ নাই। বাসায় গেলে এই জিনিসটা আমি খুব মিস করি। আচ্ছা, মানে এমনি যারা এলাকাবাসী আছেন তারাও যখন দেখে তারা বলে না ওই যে দেখো অমুকের মেয়ে, আরে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন আসছে, এরকম কিছু বলে কিনা? ক্যাপ্টেন হওয়ার পরে এখনো বাসায় যায়নি, তো আচ্ছা, এই আচ্ছা, অনুভূতিটা এখনো পাওয়া হয়নি। কিন্তু বাসায় যখন যায় তখন হচ্ছে বলে এই যে প্রিন্সের মেয়ে আসছে, আম্মু কেমন আছো, ভালো আছো, সবাই জিজ্ঞেস করে, তখন খুব ভালো লাগে ওইসব। আচ্ছা, আর হচ্ছে প্রীতি, যখন মানে আপনারও কি যে মানে বন্ধু বান্ধব যদি নাও থাকে, যে ছেলেদের সাথে ফুটবল খেলতেন তারা কিছু বলে কিনা, মানে এরকম কিছু দেখছো, মানে আমাদের সাথে ফুটবল খেলে এখন যে সাফ চ্যাম্পিয়ন হলো, এরকম কোনো কথা বলে কিনা, আপনি শুনতে পান কিনা এরকম? হ্যাঁ বলে, যাদের সাথে খেলতাম আগে তারা এখন অনেক বড় হয়ে গেছে, এখন তাদের সাথে কথা বললেও লজ্জা লাগে, কথা বলতে চায় না। তো বান্ধবী আছে কয়েকজন, 4-5 জন। তো মাঝে আমি যখন বাসায় যাই তখন ওরা আমার বাসায় আসে, প্রীতি চল আমরা ঘুরে আসি কোথা থেকে, ওই না ভাল লাগে না বাইরে যেতে এতটা। আচ্ছা, অর্পিতা, আপনারা কি মানে সেম সিচুয়েশনে পড়তে হয় কিনা, মানে যখন বন্ধু বান্ধবী কিংবা হ্যাঁ আত্মীয় স্বজন যারা আছেন, বোনরা যারা আছেন, কাজিনরা যারা আছেন, তারা কি বলেন আপনাকে দেখে? তারা কি মানে খুব বেশি প্রশংসা করেন নিশ্চয়ই, কিংবা আপনাকে হয়তো বা তারা আইডল হিসেবে নেন যে একসময় তারাও আপনার মতোই ফুটবল খেলতে চান, এমন কি কিছু? হ্যাঁ এরকম আছে। আমার সঙ্গে হচ্ছে যখন
হচ্ছে স্কুলে প্রাইমারি স্কুলে পড়তাম, তো একই সঙ্গে অনেকেই খেলতাম আমাদের ফ্রেন্ডগুলা। তো ওরা হচ্ছে খেলা বাদ দিয়ে দিছে। তো এখন বাড়িতে গেলেই জিজ্ঞেস করে যে আমরা যদি খেলতাম তাহলে ওর মতো হয়তো বা এক জায়গায় যাইতে পারতাম, খেলাধুলা বাদ দিয়ে ভুল করছি, যদি খেলাধুলা করতাম তাহলে তোদের সঙ্গেই থাকতে পারতাম। আমি যদি ওই সিচুয়েশনটা যদি বলি, আন্ডার-19 সাফ চ্যাম্পিয়ন যখন ওই সময়টা একটা আপনাদের মধ্যে কোল্ড ওয়ার চলছিল, ভারতীয় নারী ফুটবলারদের মধ্যে এবং আপনাদের মধ্যে একটা কোল্ড ওয়ার চলছিল, কর্মকর্তারাও তার মধ্যে ইনভলভ হয়ে গেলেন। মানে ওই ঘটনাটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? ওইটাও ওই স্মরণীয় ঘটনাগুলোর মধ্যে পড়ে কিনা? কারণ অ্যাজ এ ক্যাপ্টেন আপনাকেও তো খুব কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। ওইটা হচ্ছে সবচেয়ে বড় স্মরণীয় আমার কাছে, যে যখন টসে ওরা জিতে গেল, রেফারি বাঁশি দিয়ে দিল, তো আমি ঘুরে আমার কোচদের দিকে তাকাচ্ছি আর আমি দাঁড়ায় আছি, আমার টিমমেটরা, কোচ, ম্যানেজার সবাই এসে রেফারির সাথে কথা বলতেছে, আমি তো থোদের মতো খাইয়ে গেছি, কী হলো এটা। পরে সবাই দেখি খুব চিল্লাচিল্লি করতেছে, রেফারিদেরকে বলতেছে কেন করলো এটা, আরও পেনাল্টি মারা হবে এরকম। আমি শুধু সবাইকে বলতেছি দাঁড়াও, তোমরা কথা বলো না, স্যারেরা কথা বলতেছে, স্যারেরা কথা বলি, তোমরা চিল্লায়ো না। পরে রেফারি রেগে গেলে কার্ড দিয়ে দিলে বা কিছু বললে সমস্যা আছে, থামাইতেই পারতেছি না ওদেরকে, ওরা চিল্লাইতেই আছে। পরে স্যারেরা যখন বলছে যে তোমরা পিছে যাও, তখন হচ্ছে সবাই একটু শান্ত হয়েছে। পরে যখন ওদের বাঁশি দিয়ে আবার যখন খেলার কথা বলা হলো, তখন সবাই শান্ত। সামনে মানে আপনারা চ্যাম্পিয়ন হয়েছেন, প্রধানমন্ত্রী হয়তো বা আপনাদেরকে সংবর্ধনা দিবেন, আপনাদের সাথেও নিশ্চয়ই দেখা করবেন, আন্ডার-16 চ্যাম্পিয়নদের সাথেও দেখা করবেন। প্রধানমন্ত্রীকে কাছে পেলে কি বলার আছে? ফুটবল ফেডারেশনের কাছে কি চাওয়ার আছে? সবার পারিবারিক যে অবস্থা, আপনার টিমমেট অনেক, আপনাদেরও টিমমেট অনেক, তাদের যে আর্থিক অবস্থা খুব ভালো এমনটা নয়, আসলে কি চাওয়ার আছে? ফুটবল খেলে কি পাওয়ার আছে যদি একটু বলতেন। ফুটবল খেলতেছি, আমরা সব কিছু ছেড়ে দিই, আমরা ফুটবলের পেছনে সময় দিচ্ছি। তো ফুটবল যেন আমাদের ভবিষ্যতে একটা ভালো কিছু দেয়, এটার আশা থাকবে। আর হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে যদি যাইতে পারি, তো আমার একটা বিশেষ কথা থাকবে ওনার কাছে, যে আমরা সবাই হচ্ছে গ্রাম থেকে উঠে আসা, তো তিনি যদি সবাইকে হচ্ছে ফ্ল্যাট গিফট করে, বিশেষ করে ক্রিকেটারদের, তিনি যদি বাংলাদেশ মহিলা ফুটবলের হচ্ছে ফ্ল্যাট গিফট, তাদের জন্য যদি আবাসনের একটা ব্যবস্থা নিশ্চিন্তে থাকা যায়। বিশেষ করে এই কথাটা কেন আসে, আমাদের যখন ঢাকায় খেলা হয়, অনেকের বাবা মা খেলা দেখতে আসে, তো হয় খেলা দেখেই চলে যেতে হয়, নাহলে হোটেলে থাকতে হয়, এরকম একটা অবস্থা তৈরি হয়। তো আমার বাবা মা যখন খেলা দেখতে আসছিল, তাদেরকে হোটেলে থাকতে হয়েছিল, থাকার জায়গা নাই। এই জন্য আর কি হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে যদি যেতে পারি, তাহলে একটা কথা ওনাকে বলার থাকবে আমার। আচ্ছা, অর্পিতা, মানে আপনার টিমেও তো আপনি ক্যাপ্টেন, আপনার টিমেও অনেকের পারিবারিক যে অবস্থা খুব যে ভালো এমনটা নয়, তাদের জন্য যদি কিছু চাইতে বলা হয় বিএফএফ এর কাছ থেকে কিংবা প্রধানমন্ত্রীর কাছ থেকে, কি চাইবেন আপনি? বিএফএফের কাছ থেকে হচ্ছে চাওয়াটা যে ফুটবল তো সবসময় হচ্ছে খেলা, আমরা মেয়ে মানুষ তো খেলতে পারবো না, আর পারফরমেন্স যতদিন থাকবে ততদিন আমরা হচ্ছে ক্যাম্পে থাকতে পারবো, পারফরমেন্স না থাকলে আমাদেরকে হচ্ছে বাদ দিয়ে দেওয়ার কথা আছে। তো যখন আমরা এতদিন খেলতেছি, লাস্ট পর্যায়ে যখন হচ্ছে একটু বড় হয়ে যাব, তখন যদি হচ্ছে আমরা খেলাধুলার সঙ্গেই আসি, তখন যদি বাদ দিয়ে দেয়, তখন তো আমাদের আর কিছু করার নাই, শুধু পড়ালেখাটাই আছে। কিন্তু আমরা তো ফুটবলকে হচ্ছে বেশি ভালোবাসি, ওই কাজটাকে হচ্ছে বেশি ভালো করে মনে করছি, কিন্তু তখন যদি বাদ দিয়ে দেয়, তখন আমাদেরকে আসলে করার কিছু নাই। তো সেটার জন্য যদি কোনো একটা ব্যবস্থা করে দিত, যে খেলাধুলা পরেও আমাদেরকে হচ্ছে কিছু একটা দিয়ে যদি সবাই হচ্ছে সাহায্য করতো। আপনাদের অনেক ধন্যবাদ প্রথমে আমাদেরকে ঈদের এই ব্যস্ততার মধ্যেও সময় দেওয়ার জন্য, এবং আপনাদের তিনজনকে ঈদ মোবারক। এবং আপনি যদি দর্শকদের কিছু বলতে চান সেটাও পারবেন, তাদেরকে যদি ঈদের শুভেচ্ছা জানাতে চান, আফিদা যদি কিছু বলতেন। সবাইকে ঈদ মোবারক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আরও ভালো কিছু দেশকে উপহার দিতে পারি। অর্পিতা, ঈদ মোবারক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, যে আমরা প্রথমেই হচ্ছে শুরুটা করছি আন্ডার-16 দিয়ে, তো সামনেও যেন হচ্ছে ভালো কিছু করতে পারি। প্রীতি, ঈদ মোবারক সবাইকে, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সামনে আরও ভালো কিছু করতে পারি, দেশের জন্য যেন আরও ভালো কিছু করতে পারি। অনেক ধন্যবাদ আপনাদেরকে, এবং আবারও ঈদ মোবারক আপনাদেরকে। দর্শক, আমরা কথা বলছিলাম সাফ জয়ী 3 ফুটবলারের সাথে, তারা বয়সভিত্তিক চ্যাম্পিয়ন হয়েছেন। হয়তো এক সময় যেই বড়দের সাফ সেটাও জিতবেন তারা, তবে তারা যেটা বললেন, তারা যে পারিবারিক যেই ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, কিংবা যারা যে কঠিন সময়, তারা যে কঠিন সময়টা পার করে এসেছেন, সেখান থেকে তারা অনেক শিক্ষা নিয়েছেন, এবং তারা চান ভবিষ্যতেও তাদের জীবনটা সুন্দর করে তারা সাজাতে পারেন, ফুটবলের সাথে থাকুক,
আর না থাকুক, এইটা কিন্তু তাদের চাওয়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং প্রধানমন্ত্রীর কাছে। আমরাও এই ঈদের এই আনন্দের মাঝে আমরাও চাই এই ফুটবলাররা তাদের জীবন নিয়ে নিশ্চিন্তে থাকুক, তারা দেশকে সার্ভিস দিক আরও লম্বা সময় পর্যন্ত। এই প্রত্যাশায় শেষ করছে আজকের আয়োজন। ঈদ মোবারক।